আইএলটিএস রাইটিং টাস্ক অনের আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম কি, কিভাবে লিখতে হয়, কোন কোন ধরনের স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট নোট, এর সাথে সাথে আমরা শিখব কিছু ভোকাবুলারিজ। তো এর আগে দেখে নেওয়া যাক আমরা গত ক্লাসে কি কি শিখেছিলাম। আমরা গত ভিডিওতে শিখেছিলাম একটা ম্যাপের কিভাবে এলিমেন্টগুলো আইডেন্টিফাই করতে হয় এবং সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তারপর আমরা শিখেছিলাম যে কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, তারপরে ওভারভিউ কিভাবে লিখতে হয়, অ্যান্ড ফাইনালি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে অ্যানালাইসিস করা এবং সেটাকে দুইটা ভাগে ভাগ করে দুইটা প্যারাতে লেখা। এবং ফাইনালি আমরা যেটা লিখছিলাম স্ট্রাকচারিং সেন্টেন্স ফর ম্যাপ। আমরা কিছু সেন্টেন্স দেখেছিলাম বা সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম যেগুলো আমাদের ম্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। তো চলুন দেখে নেওয়া যাক আসলে আমাদের প্রসেস ডায়াগ্রামের কোন ধরনের স্ট্রাকচার থাকে। অন্যান্য টাইপসের মতোই আমাদের এই প্রসেস ডায়াগ্রামের টাইপসেও একই ধরনের স্ট্রাকচার থাকে। ইন্ট্রোডাকশন একটা সেন্টেন্সে লিখতে হবে, ওভারভিউ আমাদের দুইটা সেন্টেন্সে লিখতে হবে, ডিটেল প্যারাগ্রাফ একটা পার্ট থাকবে, সেখানে আমরা 3 থেকে 4টা সেন্টেন্সে লিখব। তারপর ডিটেল প্যারাগ্রাফ 2, সেখানেও 3 থেকে 4টা সেন্টেন্সে লিখব। তো একটা ইম্পর্টেন্ট নোট আছে, যেটা হলো আমরা লাস্টের যে দুইটা প্যারা, সেই দুইটা প্যারা কিন্তু আমরা চাইলে একটা প্যারাতে লিখতে পারি, শুধুমাত্র এই প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে। এখন চলুন স্টেপ 1। স্টেপ 1-এ আমাদের যেটা করতে হবে, প্রথম টপিকস আইডেন্টিফাই করতে হবে। তার মানে প্রসেস ডায়াগ্রামটা আমাদের কিসের উপরে দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। তারপরে আমাদের যদি কোনো প্লেস থাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তাহলে টপিকস, তারপরে হচ্ছে প্লেস, তারপরে যদি কোনো টাইম দেওয়া থাকে সে টাইমটা আমাদের দেখতে হবে। তো সচরাচর প্রসেস ডায়াগ্রামে টাইম খুবই কম থাকে, খুব রেয়ার। তারপরে হচ্ছে কম্পোনেন্টস। তো এই 3টাই কম্পোনেন্টস, এর বাইরে যে কম্পোনেন্টসগুলো আছে আমাদের সেটা ম্যাপ দেখে বা ডায়াগ্রাম দেখে বা কোশ্চেন থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের কম্পোনেন্টগুলো লিস্ট ডাউন করতে হবে, ঠিক অন্যান্য টাইপসের মতোই। এবার শুন আমরা স্টেপ 2-তে ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় সেটা দেখি। আমাদের টপিকস এবং প্রসেসের উপরে ফোকাস করতে হবে। টপিকস এবং প্রসেসটা সাইকেলিক্যাল নাকি লিনিয়ার এটা দেখতে হবে। আর টপিক্সটা কিসের উপরে, সেটা কি রিসাইকেলিংয়ের উপরে নাকি অন্য কোনো টপিক্সের উপরে, সেটা আমাদের দেখতে হবে। এই দুটো জিনিস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের, বিশেষ করে ইন্ট্রোডাকশন লেখার সময় লাগবে। হ্যাঁ, শুধু ইন্ট্রোডাকশন না, অন্যান্য পার্টেও লাগবে, কিন্তু বিশেষ করে ইন্ট্রোডাকশন লেখার সময় আমাদের এই দুটো পার্টটা ভালো করে দেখতে হবে, তাহলে আমরা সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবো। আমি একটা এক্সাম্পল ইন্ট্রোডাকশন লিখে রাখছি এখানে। দ্য ডায়াগ্রাম শোস, চাইলে আপনারা এখানে ইলাস্ট্রেট দিতে পারেন। হাউ টু প্রডিউস, আমি কোনো একটা প্রোডাকশানের ক্ষেত্রে লিখছি এক্সাম্পল হিসেবে। হাউ টু প্রডিউস ড্যাশ, কোনো একটা প্রোডাক্ট। তার এইখানে আমরা কি করব, প্যারাফ্রাইজ দ্য টপিক্স, যেমন হাউ টু প্রডিউস কোনো কিছু একটা, সেই টপিক্সটা আমরা প্যারাফ্রাইজ করে রাখবো। যদি কোনো প্লেস থাকে তাহলে ইন প্লেসের নাম দিতে হবে। তারপর টাইম থাকলে টাইম দিতে হবে। আর টাইমের একটা ভিডিও আছে, আমরা একটু দেখে নিতে পারেন। দেখলে আপনাদের জন্য টাইম এক্সপ্রেশন কীভাবে দিতে হয় সেটা আপনারা ভালো করে শিখে যাবেন। এবার আসেন স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা ওভারভিউ লিখব। তো ওভারভিউ আমরা একটা সেন্টেন্স অথবা 2টা সেন্টেন্সে লিখতে পারি। তো যদি একটা সেন্টেন্সে লিখি, আমি বলবো সবসময় একটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখেন। এবার আসেন স্টেজ অ্যান্ড স্টেপ নিয়ে। আমাদের প্রথম যেটা করতে হবে, টপিক্সটা আইডেন্টিফাই করার পরে, যেহেতু প্রসেস ডায়াগ্রাম তাহলে স্টেজ থাকবে এবং স্টেপ থাকবে। তো এখানে কোনটা বড়, স্টেজ বড় নাকি স্টেপ বড়? অবশ্যই স্টেজ বড়। একটা স্টেজের ভিতরে অনেকগুলো স্টেপ থাকতে পারে। হ্যাঁ, তো আমাদের সেগুলো দেখতে হবে সুন্দর করে। স্টেজের ভিতরে স্টেপ, তো আমরা স্টেজ এবং স্টেপ অনুযায়ী আমরা এটাকে ভাগ করে ফেলবো, একটা অথবা 2টা ভাগে ভাগ করে ফেলবো। এটা অনুযায়ী আমাদের কিন্তু লিখতে হবে। আমি একটা এক্সাম্পল সেন্টেন্স এখানে লিখে রাখছি, দেখেন। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস by which
x axis produce is cyclical or linear। তো যদি ঘুরতে থাকে এরকম সাইক্লিক্যাল, সে ফর এক্সাম্পল রিসাইক্লিং, তার মানে এটা কিন্তু ঘুরতেছে, তার মানে কি প্রসেসটা সাইক্লিক্যাল। কিন্তু যদি আমি একটা মাছের জীবন বলি, তার মানে মাছের জীবন যদি বলি, তো সেটাও সাইক্লিক্যাল হবে অ্যাকচুয়ালি। অন্য কোনো কিছু একটা আমরা বলতে পারি প্রোডাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা হচ্ছে সাইক্লিক্যাল না, কোনো কিছু একটা প্রোডাকশন, ফুড প্রোডাকশনের কথা বলতে পারে। তো ফুড প্রোডাকশনের কি হতে পারে প্রসেস ডায়াগ্রামটা? প্রথমে হচ্ছে কৃষকরা বাজার থেকে সিডস বা অন্যান্য ইনপুটস নিয়ে প্রোডাকশনটা তৈরি করলো, তারপরে এসে তারা প্রডিউস করলো, তারপর হারভেস্ট করলো, তারপর কনজিউমারের কাছে চলে গেল। কিন্তু কনজিউমারের কাছ থেকে কিন্তু আবার আমাদের মার্কেটে যায় নাই, তাহলে মার্কেট থেকে শুরু হয়েছিল এবং ফাইনালি সেটা কনজিউমারের কাছে চলে গেল। এরকম ধরনের আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল ব্রিক্স প্রোডাকশনও কিন্তু এরকম, যে মার্কেট থেকে বা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কনজিউমারের হাত পর্যন্ত যাওয়ায়, এটা হচ্ছে লিনিয়ার প্রসেস। তো প্রসেসটা যদি ঘুরতে থাকে লিখবো সাইক্লিক্যাল, প্রসেসটা যদি না ঘুরে তাহলে আমরা লিখবো লিনিয়ার। ক্লিয়ার? ওকে। অ্যান্ড হ্যাজ 3 মেইন স্টেজ। আমি এখানে 3 দিয়েছি, এর বাইরেও এর কোশ্চেনে যেটা থাকবে সেটাই মূলত দেবো এখানে, 3 স্টেজ। তারপর 3 মেইন স্টেজ আছে, হুইচ ইনক্লুডস ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ, 3টা স্টেজের কথা আমি বলে দেবো এখানে। কিন্তু যদি অনেক বেশি স্টেজ থাকে বা অনেক বেশি স্টেপ থাকে তখন কি করব? ইফ দেয়ার আর মেনি থিংস আর মেনি আইটেমস আর মেনি স্টেজ, আমরা কি করব? জাস্ট সে x to z। ওকে, x to z। আমরা স্টেজটা যেখান থেকে শুরু হয়েছে সেটা দিব x এর, আর z দিব কোথায়? যেখানে শেষ হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের স্টেপ 3 এর ওভারভিউ, কিভাবে লিখতে হয় একটা এক্সাম্পল এবং কিভাবে আমরা লিখব। আমি আরেকবার বলি, আমরা স্টেজ এবং স্টেপ অনুযায়ী সুন্দর করে ভাগ করে নিব এবং সেগুলো আইডেন্টিফাই করে আমরা মুখস্থ করে লিখব এক প্রকার। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এ পর্যন্ত তো মুখস্থ থাকবে। প্রসেস বাই হুইচ, মুখস্থ বাই হুইচ ড্যাশ ইজ প্রডিউস, মানে টপিক্স, কোন টপিক্সের উপর লেখা, প্রডিউস বা কোনো কিছু যদি থাকে, হ্যাঁ, সেটা প্রোডাকশন হতে পারে, রিসাইকেল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। ইজ সাইক্লিক্যাল, তাহলে প্রসেসটা কেমন সেটা আমি বললাম, হ্যাঁ। অ্যান্ড হ্যাজ 3 মেইন স্টেজ, হ্যাঁ, তাহলে প্রসেসটা সাইক্লিক্যাল অথবা লিনিয়ার এবং এর 3টা স্টেজ আছে। এবার দেখেন বর্ণনা দিচ্ছি, হুইচ, এই স্টেজগুলো কেমন? হুইচ ইনক্লুড x, y and z। তো যেহেতু স্টেজ কম তাহলে আমরা স্টেজগুলোর লিস্ট ডাউন করে দিলাম। আর যদি স্টেজটা লিস্ট ডাউন না করা যায়, তার মানে স্টেজটা যদি অনেক বেশি থাকে বা স্টেপগুলো অনেক বেশি থাকে বা ওই থিংস বা আইটেমসগুলো অনেক বেশি থাকে, তাহলে আমরা কি করব? আমরা শুরু টু শেষ। সো এভাবে আমরা ওভারভিউটা লিখতে পারি। এবার আসেন ডিটেল প্যারা লেখার আমাদের স্ট্র্যাটেজি। তো কি করব? ক্যাটাগরিজ ইনটু 2 প্যারাস, 2টা প্যারাতে ক্যাটাগরি করে দেবো। ক্যাটাগরিজ ইনটু 2 প্যারা, 2টা প্যারাতে ক্যাটাগরিজ করব অ্যাকর্ডিং টু দ্য স্টেজ এবং স্টেপ এবং স্টেজ অনুযায়ী আমরা 2টা প্যারাতে ভাগ করব। হ্যাঁ, যদি স্টেপস থাকে সেটাও আমরা কনসিডার করব। এভাবে এখন তো আমরা ভাগ করব। আর যদি 2টা প্যারা না লিখতে পারি কোনো সমস্যা নেই, একটা প্যারাতে লিখলেও হবে। হ্যাঁ, কারণ এটা তো প্রসেস, এটা স্প্লিট করা বা অত অর্গানাইজ করা দরকার নেই। শুধু আমাদের অর্গানাইজেশনটা হবে ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে আমাদের লেভেল অন, তার মানে ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে আমাদের লাস্ট লেভেলটা কেমন। ধরেন 5টা স্টেপ বা স্টেজ আছে, তো এখানে কেমন, এটা কি লিনিয়ার নাকি সাইক্লিক্যাল, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি দেখতে হবে? এটা লিনিয়ার অথবা সাইক্লিক্যাল, এটা দেখলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন আসেন কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখি। যেহেতু আমরা বলছি এর একটা প্রসেস ডায়াগ্রাম, একটা শুরু আছে, হ্যাঁ, এবং শেষ আছে, সেটা লিনিয়ার হতে পারে বা সাইক্লিক্যাল হতে পারে। তো সেটাও আমাদের ফোকাস করে সেন্টেন্স স্ট্রাকচারগুলো লিখতে হবে। তো দেখেন, প্রথম আমরা ভার্ব
অ্যান্ড অবজেক্ট কোথা থেকে শুরু করব, ভার্ব সাবজেক্ট অবজেক্ট এগুলো কোথা থেকে, কম্পোনেন্ট থেকে। কম্পোনেন্টগুলো কোনগুলা, কম্পোনেন্টগুলো স্টেজ, আইটেমস, থিংস, হ্যাঁ স্টেপস, এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। তারপর টপিকস, এগুলো আমাদের কম্পোনেন্ট। এইগুলো থেকে কিন্তু আমাদের মূলত কি করতে হবে, সাজাতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো, ইনিশিয়ালি, যেখান থেকে শুরু, এরকম অর্ডার দিয়ে শুরু করবো। ইনিশিয়ালি কমা ড্যাশ আর ইজ, তারপর এটা কি লিখবো, ভার্বের পাস্ট ফর্ম লিখবো, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। যেহেতু আমরা প্যাসিভে লিখবো, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। তারপরে স্টেজ 1 আমার বর্ণনা করা শেষ। স্টেজ 2 তে এসে আমি বলবো দেন, তারপরে আফটার দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু করবো। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি হবে, কম্পোনেন্ট থেকে নিয়ে আসতে হবে। তারপরে ইন দ্য নেক্সট স্টেপ, ইন দ্য ফলোয়িং স্টেজ বাই স্টেপ, তারপরে ইন দ্য ফাইনাল স্টেজ অর ফাইনালি ড্যাশ 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 ড্যাশ। তার মানে আমরা এখানে যদি একটা এক্সাম্পল দিই, যে ব্রিক প্রোডাকশন, ব্রিক প্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি, ইনিশিয়ালি আমাদের কি করতে হয়, ইনিশিয়ালি আমাদের মাঠ কালেক্ট করতে হয়, মাটি বা সয়েল কালেক্ট করতে হয়। সয়েল কালেক্ট করার পরে এটা আমরা সয়েলগুলো মেল্টেড করি, কিসে, সেটা মানুষ হতে পারে, কোনো মেশিন দিয়ে মেল্ট করতে হবে। তারপরে যে আমরা কি করি আফটার দ্যাট, সেটা হচ্ছে আমরা কোনো সাসে ফেলে, হ্যাঁ কোনো সাসে ফেলে আমরা এটা কমপ্লিট কাঁচা ইট তৈরি করি। তো কাঁচা ইট করার পরে আমরা কোনো ওভেনে দিই, সেটা কি করার জন্য, পোড়ানোর জন্য, ঠিক আছে, সেটা আমরা পোড়ানোর জন্য দেওয়া হয়। তারপরে এটা তো পোড়ানোর পরে তো গরম থাকে, তারপরে এটা ঠান্ডা করতে হয়। তো এই স্টেজে মনে করেন ঠান্ডা করবেন। ইন দ্য ফলোয়িং স্টেজ দ্য ব্রিক্স আর বিং কোল্ডেড, কোথায় রেখে করা হয়, যদি কোনো জায়গার নাম থাকে সেটা দিয়ে দেবো। তারপরে ইন দ্য ফাইনাল স্টেজ দ্য ব্রিক্স আর প্যাকেজড or taken in on the truck and eventually sent to the consumer or customers. So এভাবে দেখেন সুন্দর করে কিন্তু লেখা যায়। তো এই ওয়ার্ডগুলো আপনারা মাথায় গেঁথে রাখবেন। ইনিশিয়ালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য নেক্সট স্টেজ, ইন দ্য ফ্লোয়িং স্টেজ, ফাইনালি, ইভেনচুয়ালি, এগুলো। এবার শুনে আমরা কিছু ভোকাবুলারি শিখি। ভার্ব, illustrates, show, depict, represent, demonstrate, describe, এগুলো ভার্ব হিসেবে বসাতে পারেন। এগুলো মূলত ইন্ট্রোডাকশনে যায়। তারপরে দেখেন নাউন, প্রসেস, স্টেজ, স্টেপ, যেগুলো আমরা এতক্ষণ বলছি। ফেজ, তার নট, ইন দ্য নেক্সট ফেজ। তো স্টেজ বা স্টেপ বারবার না বসে আমরা বসাতে পারেন ইন দ্য নেক্সট ফেজ, সাইকেল, সিকোয়েন্স, স্ট্রাক্ট, কালেক্ট, গেদার, যদি কোনো কিছু কালেক্ট করতে হয়, ধরেন ইট তৈরি করতে হলে স্যান্ড কালেক্ট করতে হয় বা গেদার করতে হয়। তারপরে ট্রান্সপোর্ট, বাই কোনো কিছু একটা, বাই ট্রাক। তারপর ডেলিভার দিতে হয় কাদের কাছে, ডেলিভার দিতে হয় কাস্টমারের কাছে। ফিড, কম্বাইন, কোনো কিছু যদি মিক্স করতে হয় তাহলে কম্বাইন, মিক্স দেখছেন, ব্লেন্ড যদি ব্লেন্ড করতে হয়। তারপর ফিল্টার, পিউরিফাই, ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে। ট্রিট, স্টোর, হিট, কুল, ড্রাই, অ্যাসেম্বল, ম্যানুফ্যাকচার। প্রডিউস, প্যাক, ডিস্ট্রিবিউট। দেখেন দারুণ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোই শিখলে আমার মনে হয় এনাফ যে একটা প্রসেস ডায়াগ্রাম লেখার ক্ষেত্রে। তারপরে কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে, যেমন সিকোয়েন্সিয়াল, সাবসিকুয়েন্সিয়াল, যেগুলি এলওয়ার যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। প্রিভিয়াসলি, যেটা প্রিভিয়াস একটা অ্যাডজেক্টিভ, এর পিছনে এলওয়ার যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। ফাইনালের পিছনে এলওয়ার যোগ করে ফাইনালি করা হয়েছে। ইনিশিয়াল এর পিছনে এলওয়ার যোগ করে ইনিশিয়ালি করা হয়েছে। তারপর ইন্টারমিডিয়েট একটা অ্যাডজেক্টিভ। তো এভাবেই কিন্তু আমরা ভোকাবুলারিগুলো বিল্ড আপ করতে পারি, এবং আমরা ইউজ করতে পারি। তো এক নজরে আপনারা সবগুলো দেখে রাখেন, প্রয়োজন হলে পজ করে নোট নিতে পারেন এবং বারবার দেখতেও পারেন ভিডিওটা। এবার আসেন ইম্পর্টেন্ট নোটস, আমাদের খুব জানা দরকার এই দুটা। আমরা অলওয়েজ বলছি, অলওয়েজ আমরা প্যাসিভ ভয়েসে লিখব। কি প্যাসিভ ভয়েসে লিখব মনে আছে? ডায়াগ্রাম এবং ম্যাপ, এই দুই টাইপসের কোশ্চেন আমরা সব সময়ের জন্য আমরা লিখব প্যাসিভ ভয়েসে। আর সেকেন্ড যেটা আছে, ইউ ক্যান অলসো রাইট ইন ওয়ান প্যারা, আমরা একটা প্যারাতে লিখতে পারি। আমরা
যদি অর্গানাইজ না করতে পারি বা ওরকম ধরনের কোনো অর্গানাইজেশন করার মতো কোনো আইটেমস না পাই, তাহলে আমরা অবশ্যই অন প্যারাতে লিখতে পারি। সো এটাই ছিল আমাদের ডায়াগ্রাম প্রসেস ডায়াগ্রামের স্ট্র্যাটেজিস, ইম্পর্টেন্ট নোটস এবং কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং ভোকাবুলারিজ। তো আপনারা এটা বারবার দেখেন এবং নোট নিতে পারেন পজ করে। আমি মনে করি এটা আমাদের কাজে দিবে। ওকে, একটা ইম্পর্টেন্ট নোট আছে, যেটা হলো যখন মানুষের লাইফ সাইকেল হবে বা কোনো মাছের লাইফ সাইকেল হবে বা কোনো ইনসেক্টসের লাইফ সাইকেল হবে, তখন আমাদের কি হবে? তখন কি আমরা প্যাসিভ ভয়েসে লিখব নাকি অ্যাক্টিভ ভয়েসে লিখব? তো যখন এরকম ন্যাচারাল টাইপের লাইফ সাইকেল হবে বা প্রসেস ডায়াগ্রাম হবে, তখন আমরা কি করব? তখন আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখব। ইফ ইট ইস ন্যাচারাল ইট উইল বি অ্যাক্টিভ ভয়েস। ওকে, সো আমরা তখন অ্যাক্টিভ ভয়েসে লিখব। তো এখন চলুন দেখে নেওয়া যাক একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যে কীভাবে আসলে একটা প্রসেস ডায়াগ্রাম লিখতে হয় এবং আমাদের যে স্ট্র্যাটেজিসগুলো আছে সেগুলো আসলে আমরা মিলাতে পারি কিনা সেটা দেখব একটা রিয়েল এক্সাম্পলের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক একটা প্রসেস ডায়াগ্রাম, যেটা একটা বীজ, যেটা হলো বীজের লাইফ সাইকেল। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীজের লাইফ সাইকেল। তো আমাদের শুরু করার আগে আমরা দেখব আমাদের স্ট্র্যাটেজি কী কী ছিল, সেটা অনুযায়ী আমরা যাব। তো আমাদের এখানে স্ট্র্যাটেজি ছিল টপিকটা আইডেন্টিফাই করা। তো আমাদের টপিকস কি? এখানে আমাদের টপিক্সটা হলো লাইফ সাইকেল অফ দ্য হানি বি। ওকে, হানি বিয়ের জীবন বৃত্তান্ত বা জীবন লাইফ সাইকেল। ওকে, তারপরে আমরা কি দেখব? হোয়ার, এখানে কোনো প্লেস নাই, বাদ। হোয়েন, কোনো প্লেস নাই, বাদ। এখন আসবো আমরা কম্পোনেন্টে। আমরা কম্পোনেন্টসগুলো কী কী আছে, আমরা আমাদের টপিক্স পেয়ে গেছে, এটাও একটা কম্পোনেন্টস, লাইফ সাইকেল অফ হানিবি। তাহলে আমাদের কোথা থেকে শুরু এটা আমাদের দেখতে হবে প্রথমে। হ্যাঁ, তো আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি এবং কিছু ভি এর ছবি দেখতে পাচ্ছি, মানে মৌমাছির ছবি দেখতে পাচ্ছি এবং কিছু ডিম দেখতে পাচ্ছি। তো আমরা লেখাগুলা এবং ছবিগুলো একটু দেখি। ফার্স্ট, ফিমেলস লে 1 or 2 eggs every 3 days, ডিম পাড়ে। ওকে, তারপরে ডিম কোথাও একটা রাখা হয় বা বিছড়ে রাখে। দেন এগস হেজ আফটার 9 or 10 days, তার মানে ডিম ফুটে বাচ্চা বের হয় 9 থেকে 10 দিনের ভিতরে। তারপরে 5 ডেসে আবার 5 ডেজ কতটা বড় হয় সেটা দেখানো হয়েছে। তারপর 7 ডেসে কতটা বড় হয় 7 দিন পরে, এবং 9 দিন পরে কতটা বড় হয় সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, তারপর একটা লেখা আছে নিয়ে মাউলস 3 times as it grows, তার মানে 3 গুণ বাড়ে as it grows, মানে 3 গুণ বাড়ছে কতদিন পরে? 9 দিন পরে। হ্যাঁ, 9 দিন পরে, তার মানে একটা স্টেজ আমরা বলতে পারি, এখানে একটা স্টেজ। হ্যাঁ, তারপরে এসে ইয়াং অ্যাডাল্ট ইমার্জ, তার মানে একটা স্টেজ। তারপরে 4 days to maturity, তার মানে এখান থেকে এই লেভেল থেকে এই লেভেলে যেতে, মানে ডিম পাড়ার মতো হতে একটা বীজের এই লেভেল থেকে এই লেভেলে 4 দিন লাগে। তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি এখানে টোটাল 1টা স্টেজ, 2টা স্টেজ, 3টা স্টেজ, 4টা স্টেজ, 5টা স্টেজ, এই টোটাল 5টা স্টেজ আছে। যদি আমি স্টেপের কথা বলি, যেটা আমাদের বলা আছে এখানে, আমরা একটু স্ট্র্যাটেজিতে দেখে আসি। আমাদের স্টেজ এবং স্টেপসের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমাদের কি আছে? স্টেজ এবং স্টেপ। তাহলে আমরা স্টেজ আইডেন্টিফাই করে ফেললাম। আইডেন্টিফাই দ্য স্টেজ অ্যান্ড স্টেপ। স্টেপ কী কী আছে দেখেন, এখান থেকে ডিম পারছে, তারপরে ডিমটা কোথাও একটা আছে, সেটা হেস হয়েছে কতদিন? 9 থেকে 10 দিনের ভিতরে।
তাহলে এ স্টেজ থেকে এ স্টেজে আসতে হলে একটা স্টেপ পার হতে হয়। তাহলে এটা একটা স্টেপ ফার্স্ট, এবং সেকেন্ড এর ভিতরে একটা স্টেপ, এবং সেকেন্ড এবং থার্ড এর ভিতরে একটা দুটা স্টেপ। তাহলে একটা স্টেপ, তারপরে দুইটা স্টেপ, ওকে, আর এখানে একটা স্টেপ, আর মাঝে কোনো স্টেপ নাই। আচ্ছা, তাহলে এই সাইকেলটা কেমন? এই সাইকেলটা হচ্ছে লিনিয়ার নাকি সাইক্লিক্যাল? এই সাইকেলটা নিশ্চিত একটা সাইক্লিক্যাল, নট লিনিয়ার, কারণ এটা এভাবে ঘুরতেই থাকবে। হ্যাঁ, যে ডিম পাড়বে, ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে ম্যাচুরিটি যাবে, ম্যাচুরিটিতে হবে আবার ডিম পাড়ার মতো হবে, ডিম পাড়ার মতো হলে সেখান থেকে ডিম পাড়বে, ডিম পাড়ার পরে আবার বাচ্চা হবে, এভাবে ঘুরতেই থাকবে। তার মানে এটা সাইক্লিক্যাল। এটা সাইক্লিক্যাল। এখন আমরা যেটা করছিলাম, আমরা দেখছিলাম যে আমাদের স্টেপ 2-তে আমরা ইন্ট্রোডাকশন লিখছিলাম একটা। আমরা ইন্ট্রোডাকশনটা একটু দেখে আসি কী ছিল আমাদের। দ্য ডায়াগ্রাম শোস হাউ টু প্রডিউস। দেখেন, এটা কিন্তু একটু ভিন্ন, তাই না? হাউ টু প্রডিউস, আমরা হাউ টু প্রডিউস না, দ্য ডায়াগ্রাম শোস how to a base grown up and lay down the eggs। হয়ে গেল। আমাদের ছোট্ট করে লিখবো, আমাদের বড় লেখার দরকার নেই। হ্যাঁ, আর আমরা লিখতে পারি দ্য ডায়াগ্রাম শোস দ্য লাইফ সাইকেল অফ হানিবি। খুব সহজে লেখা শেষ। হ্যাঁ, এভাবে যেভাবে লেখা আছে আমরা একটু প্যারাফ্রেজ করতে পারি, দ্য ডায়াগ্রাম শো দ্য লাইফ সাইকেল অফ দ্য হানিবি। হ্যাঁ, তো এখানে আমরা সোর্সের জায়গায় আমরা ইলাস্ট্রেট দিতে পারি। হ্যাঁ, ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য কি ভেরিয়াস স্টেজেস ইন দ্য লাইফ অফ হানিবি, এভাবেও দিতে পারি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্টেপগুলো বের করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা ইন্ট্রোডাকশন লিখতে পারবো এবং আমাদের ওভারভিউ লিখতে হবে। তো আমরা এই যে স্টেপ বা স্টেজ, এটা কোন স্টেপে লিখছি আমরা? আমাদের ফার্স্ট স্টেপে আছে যে কম্পোনেন্ট। ফার্স্ট আমরা এখানে লিখবো আমাদের টাইটেল টপিকস লিখবো লাইফ সাইকেল অফ দ্য হানি, তারপর কমা দিয়ে লিখবো এরকম লাইফ সাইকেল honeybee, okay, then stage number 5 and several steps, okay, 5 stages and several steps। তো আমরা এভাবে লিখে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এইগুলো কিন্তু কম্পোনেন্ট। তো এই স্টেজটা কোথা থেকে শুরু হয়েছে? আমাদের এগ থেকে। তার মানে আমরা বলেছিলাম যে যদি আমাদের অনেকগুলো, এখানে দেখেন, এখানে যে বলেছিলাম যে আমাদের অনেকগুলো যদি স্টেজ থাকে, যে ইফ দেয়ার আর মেনি থিংস আর মেনি আইটেমস অর স্টেজেস অর স্টেপস, আমরা তখন কি করব? কোথা থেকে শুরু হয়েছে এবং কোথা থেকে শেষ হয়েছে সেটা দিব। ওকে, এটাই ছিল আমাদের ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন লেখার সিস্টেম। আর যদি লিনিয়ার হয় তাহলে লিনিয়ার দেবো। তো আমাদের এক্সাম্পল কি ছিল? ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস বাই হুইচ ড্যাশ ইজ প্রডিউসড। আমরা এখানে ড্যাশ ইজ প্রডিউস না দিয়ে আমরা দিব কি? দ্য বিস আর গ্রোন আপ ইজ সাইক্লিক্যাল, এটা সাইক্লিক্যাল, অ্যান্ড হ্যাজ 5 স্টেজেস হুইচ ইনক্লুড এটা, তারপর এটা, তারপর এটা। যেহেতু 5টা স্টেজ লিখতে গেলে সময় লাগবে এবং অনেক জায়গা লাগবে, আমরা কি করব? বিগিন ফ্রম কোথা থেকে? স্টেজটা আমাদের কোথা থেকে শুরু হয়েছিল? ফ্রম এগ টু শেষ হয়েছিল কোথায়? ম্যাচুরিটি, অ্যাডাল্ট ইনসেক্ট, ম্যাচুরিটিতে যে শেষ হয়েছিল। তো আমরা এটা দিব ফ্রম এগ টু ম্যাচুরিটি। ওকে, এখন আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা কিভাবে লেখা আছে সেটা একটু দেখে নেব। তো চলুন আমরা আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। আর আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচারও কিন্তু দেখেছিলাম। হ্যাঁ, তো আমরা ওটাও মিলাই দেখতে পারি। হ্যাঁ, ওকে, এটা শুরু করা যাক। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য ভেরিয়াস স্টেজ, 5টা স্টেজ ইন দ্য লাইফ অফ হানি বি। ওকে, we can see that complete life cycle
lasted between 34 to 36 days 34 to 36 days একটা লেখা, এটা আমাদের দেখতে হবে। তার মানে একটা হানি বীজ সাইকেলের কতদিন থাকে? 34 থেকে 36 দিন। It is also noticeable that there are 5 main stages, okay, in the development of honey bees, from egg to mature adult insect. দেখেন এখানে ওভারভিউ অ্যান্ড ইন্ট্রোডাকশন একসাথে লিখছে, তো আমাদের কিন্তু এটাই, এই অংশটুকুই বা এই সেন্টেন্সটাই ওভারভিউ দিচ্ছে, আর ফার্স্ট যে সেন্টেন্স দুইটা আছে সে দুইটাই হচ্ছে কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন সেন্টেন্স। হ্যাঁ, তো এভাবে দিতে পারেন, বা এখান থেকে ওভারভিউ হতে পারে। হ্যাঁ, উই ক্যান সি দ্যাট দ্য কমপ্লিট লাইফ সাইকেল লাস্টস বিটুইন 34 to 36 days। তো এইটুকুই ওভারভিউ। হ্যাঁ, এইটুকুই ওভারভিউ আমরা ধরে নিতে পারি। তো আমরা আমাদের মতো করে লিখবো, এদের মতো করে লিখবো সেটা না। তো আমরা জাস্ট দেখছি যে আসলে আমাদের স্ট্র্যাটেজির সাথে মিলে কিনা, আমরা এভাবে অ্যানালাইসিস করে বের করলে আমাদের হয় কিনা, তো আমরা সেটাই দেখবো আর কি। তাহলে এইটুকু ওভারভিউ, ফার্স্ট সেন্টেন্সটা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে ইন্ট্রোডাকশন এত ছোট কেন? কোনো সমস্যা নেই, ছোট করে লেখেন। হ্যাঁ, আর লাস্টের দুইটা যেহেতু আমরা বলছি আমাদের ওভারভিউ দুইটা সেন্টেন্স লিখতে হবে, দুইটা সেন্টেন্সে লিখবেন, কোনো সমস্যা নেই, এভাবেও লিখতে পারেন। তো আর আমাদের এখানে তো সেন্টেন্স দেওয়া আছে যে এই সেন্টেন্স স্ট্রাকচার যদি ফলো করেন অবশ্যই হবে। হ্যাঁ, এখানে আমাদের সরি এখানে কিন্তু আমাদের ডায়াগ্রামের জায়গায় আমরা দিব যে এই লাইফ সাইকেলটা। হ্যাঁ, লাইফ সাইকেলটার কথা বলবো, ইন্ট্রোডাকশন আমাদের মতো করেও লিখতে পারবো। হ্যাঁ, জাস্ট একটু দেখতে হবে যে কোন ধরনের স্টেজ, কোন ধরনের স্টেপ আর কোন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আর আমি তো ওভারভিউ হুবাও পেরে লিখতে পারবো। হ্যাঁ, জাস্ট প্রডিউসডের জায়গায় আমরা দেবো গ্রোন আপ। হ্যাঁ, এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ। এবার দেখি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আসলে মেলে কি মেলে না। না মিললেও সমস্যা নেই, মিললেও কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট এটা একটা স্ট্রাকচার, আমরা এই স্ট্রাকচার যাইতে পারি। দেখি আমাদের মেন জিনিসটা মাথায় রাখতে হবে যে স্টেপ এবং স্টেজগুলো কিভাবে বর্ণনা করছে। The life cycle of the honeybee begins initially. দেখেন, initially begins when the female adult lays egg. Okay, যখন ফিমেল অ্যাডাল্ট ডিম পাড়ে সেখান থেকে আমাদের লাইফ সাইকেলটা শুরু হয়। তাহলে আমাদের প্রথম এটার কথা কিন্তু বলে দিছে, স্টেজের কথা বলা শেষ। The female typically lays 1 or 2 eggs every 3 days. দেখেন লিখে দিছে কতদিনের মাথায় বা কতদিনে কয়টা ডিম পাড়ে সেটার কথা বলে দিচ্ছে। ইনফরমেশন ক্লিয়ার। বিটুইন 9 and 10 days later, 9 এবং 10 দিন পরে, each egg hatches and immature insect, okay, or nymph appears. তার মানে দেখেন 9-10 দিনের পরে যে বাচ্চা ফোটে সেটার কথা বলছে। কিসের বাচ্চা? বীজ এর বাচ্চা যখন ফোটে সেটার কথা বলছে। তারপরে থার্ড স্টেজে কি হয়? ডিউরিং দ্য থার্ড স্টেজে, তো এটা আমরা দেখবো। ডিউরিং দ্য থার্ড স্টেজ অফ দ্য লাইফ সাইকেলের থার্ড স্টেজে দ্য নিম্থ গ্রোস। আর নিম্থের অর্থটা কি এখানে দেওয়া আছে? ইমেসেড ফর্ম অফ অ্যান ইনসেক্ট। তাহলে গ্রোস ইন সাইজ, তাহলে সাইজে বড় হয়। তারপর শেডস ইটস স্কিন, তার স্কিনও গ্রো করে। হ্যাঁ, 3 টাইমস কোথায় পেলাম? এই যে এখানে, 3 times it grows, 3 times it grows। তাহলে আমাদের কথা আছে থার্ড স্টেজে এসে এটা এদের পাখা গজায়, তারপরে স্কিন বড় হয় বা সাইজেও অনেক বড় হয়। কতটা বড় হয়? 3 times সেটা বলছে। এটা কত সময় টাইম লাগে? দেখেন এই মাঝখানে দুটো কিন্তু আমরা বর্ণনা করে নিই। এটা আমাদের কতদিন লাগে? দেখেন দিস মাউল্টিং, এই মাউল্টিংটা, এই মাউল্টিংটা দেখেন নেমস মাউল্টস, এখানে একটা ভার্ব আছে সেটা জিরান করে দিচ্ছে। দিস মাউল্টিং ফার্স্ট টেক প্লেস 5 days আফটার দ্য এগ হ্যাচেস। ডিম ফুটে যাওয়ার পরে 5 দিন নেয়। হ্যাঁ, দেন 7 days, 7 days কথা বলছে। দেন 7 days later and again
another 9 days later. ওকে, তারপর 7 দিন নেয়, তারপরে আবার 9 দিনের পরে যে তারা হচ্ছে 3 গুণ সাইজে বড় হয় এবং এদের স্কিন গ্রো করে। তো এটা কিন্তু এখানে বলছে, দেখেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি, আমরা এখান থেকে এখানে আসছি, তারপর এখানে আসছি, এখানে আসছে, এ পর্যন্ত আসছে, আমরা কিন্তু এভাবে যাই নাই বা এলোমেলোভাবে যাই নাই। সো সাইকেলটা যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা করব ধারাবাহিকভাবে যাব, স্টেজের পর স্টেজ, তারপর স্টেপের পর স্টেপ যাব, তারপর স্টেজের ভিতরে যে স্টেপ, অ্যাকচুয়ালি স্টেজের ভিতরে ছোট ছোট অংশ, যেমন এখানে আমরা দেখছি যে সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজের ভিতরে 2টা স্টেপ আছে, সেই স্টেপটা আমরা বর্ণনা করছি। আফটার 5 days, আফটার 7 days, তারপর 9 দিন পরে তারা 3 গুণ বড় হয় এবং তাদের স্কিন গজায়। ওকে, এবার দেখেন আফটার এ টোটাল অফ 30 to 31 days ফ্রম দ্য স্টার্ট অফ দ্য সাইকেল, সাইকেল শুরু হওয়ার থেকে 30 থেকে 31 দিন পরে কোথায় যায়, কোথায় পৌঁছায়? ইয়াং অ্যাডাল্ট ইমার্জেন্সি ফ্রম ইটস ফাইনাল মাউন্টিং স্টেজ, এর কোথায় একদম পুরা ইয়াং অ্যাডাল্ট ইমার্জ হতে এটা 30 থেকে 31 দিন নেয়। অ্যান্ড ইন স্পেস অফ অনলি 4 days ইট রিচ ফুল ম্যাচুরিটি, যেখানে আর বাকি থাকে কতদিন? 4 দিন। এখানে দেখেন 4 দিন আছে, 4 দিন বাকি থাকে এই স্টেজে আসতে, মানে ম্যাচুরিটি, একেবারে ফুল ম্যাচুরিটি যখন ডিম দেওয়ার সময় হয়ে যাবে তখন। তো সেই সময় থেকে আমাদের যে ইয়াং অ্যাডাল্ট ইমার্জেন্স থাকবে সেটা টাইম নেবে 4 দিন। আর 30 থেকে 31 দিনের কথা কিন্তু বলি নাই কথা। তো এটা আমরা কিভাবে বুঝলাম? যেহেতু 34 থেকে 36 দিন আমাদের টাইম নিবে কোথায় যেতে, আমাদের এই লাইফ সাইকেলটা হবে, তাহলে অবশ্যই 31 থেকে যদি আমরা 34 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 4 days, তারপর 36 থেকে 4 days বাদ দিয়ে দিই, তাহলে এই স্টেজে থাকবে। হ্যাঁ, তাহলে কোথায় থাকবে আমাদের 30, 34 থেকে 4 বাদ দিলে 30। হ্যাঁ, তো এটাই 30 থেকে 31 দিন নেয় অ্যাপ্রক্সিমেটলি, এটা অ্যাপ্রক্সিমেটলি একটা সংখ্যা দিয়েছে। তো এটা কিন্তু দারুণ একটা লেখা। তো আমরা এখানে থেকে কি শিখলাম? আমরা যেটা শিখলাম আমাদের স্টেজগুলো বা স্টেপগুলো আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে দিছি। প্রথম কি দিয়েছিলাম? টপিক্সটা আমাদের আইডেন্টিফাই করছি, তারপর হচ্ছে আমাদের হোয়ার প্লেস যদি থাকে সেগুলো দেবো, হোয়েন যদি বা টাইম যদি থাকে সেটা দেবো। আর কম্পোনেন্টস যদি থাকে, এখানে তো অবশ্যই কম্পোনেন্টস থাকবে, সেটা আমরা অবশ্যই উল্লেখ করব। তো দেখেন আমরা কম্পোনেন্টগুলো কী কী ছিল, স্টেজগুলোই মূলত কম্পোনেন্ট, স্টেপগুলোই মূলত কম্পোনেন্ট, তাহলে সবগুলোই আমাদের লেখার কম্পোনেন্ট। আমি কম্পোনেন্ট কথা বলছি কারণ কি কম্পোনেন্ট যদি আইডেন্টিফাই না করতে পারে আমাদের লেখা খুব কঠিন হবে। ইভেন 34 থেকে 36ও একটা কম্পোনেন্ট, তো সেজন্য আমাদের কম্পোনেন্টসগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, দেন লেখা শুরু করতে হবে। কীভাবে? সিরিয়ালি, স্টেজ 1 থেকে ইনিশিয়ালি, তারপর দেন আফটার। সো এখানে যদিও অন্য অর্ড দিয়ে প্যারাফ্রেজ করছে, যেমন বিগানস, দ্য সাইকেল বিগানস। ওকে, তো এভাবে আমরা কয়েকটা অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমাদের নিশ্চয় ইমপ্রুভমেন্ট আসবে। তো আমার যে স্ট্র্যাটেজিসগুলো আমি দেখাইছি এটা আপনারা দেখবেন এবং রিয়েল টেস্টের সাথে মিলাই দেখবেন যে হ্যাঁ লেখার ধরন হয়তো বা আমার সাথে তার মিলবে না 100%, এটা ভ্যারিস পার্সন টু পার্সন। হ্যাঁ, আপনি একভাবে লিখবেন, আমি একভাবে লিখবো, আরেকজন একভাবে লিখবো, কিন্তু মেসেজটা যেন একেবারে সঠিক থাকে। হ্যাঁ, তা না হলে আমাদের টাস্ক রেসপন্সে মার্কসকে ধরা খেয়ে যাবো আমরা। তো এই জন্য বলছি আমাদের সিরিয়ালি এই ডায়াগ্রাম টাইপের কোশ্চেনে আমরা অবশ্যই ফলো করব। কি ফলো করব? স্টেজ ফলো করব। ইনিশিয়াল স্টেজ থেকে আমরা একদম ফাইনাল স্টেজ পর্যন্ত গ্রাজুয়ালি, ধারাবাহিকভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আমরা বর্ণনা করব। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।